বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আহ, তামাদি আইনের পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তামাদি আইনের ধারা 26, যেখানে আলোচনা করা হয়েছে সুখাধিকার, অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজেশন, দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন। এটা অ্যাকচুয়ালি 26 থেকে 28 ধারা পর্যন্ত। তো 26 ধারায় যেটা আলোচনা করছে সেটা হলো সুখাধিকার। সুখাধিকার হলো এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জমি ব্যবহার করতেছে বিশেষ উদ্দেশ্যে, কিন্তু এই উদ্দেশ্যটা হতে পারে হাঁটার অধিকার, আলো বাতাসের অধিকার, পুকুরে গোসলের অধিকার। এবং এটা আপনি যদি বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে বাধাহীনভাবে 20 বছর, এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর উপভোগ করেন, এই সময় যদি আপনারা কেউ বাধা বিঘ্ন না দেয়, তখন এটা আপনার কি হয়ে যাবে, সুখাধিকার হিসেবে বিবেচিত হবে। এবং সুখাধিকারের ক্ষেত্রে কিন্তু আপনি মূল জমির মালিক হচ্ছেন না। আপনারা যদি 20 বছর হাঁটার পরে বলে যে তুমি এই জমির উপর দিয়ে আর হাঁটতে পারবা না, তাহলে সেই ক্ষেত্রে আপনার আহ আপনি সুখাধিকারের মামলা করতে পারবেন বাধাপ্রাপ্ত হওয়ার 2 বছরের মধ্যে, এবং আদালত তার নির্দেশ দিলে আপনি এই মামলায় জয়লাভ করে আপনার হাঁটাটা অব্যাহত রাখতে পারেন। তাহলে সুখাধিকার ক্যান বি পজিটিভ, সুখাধিকার ক্যান বি নেগেটিভ। মানে সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার নেতিবাচক হতে পারে। আমি একজনের জমির উপর দিয়ে 20 বছর হাঁটি, তাহলে আমার যদি সুখাধিকার অর্জিত হয় পজিটিভ। আর আমার জমির উপর দিয়ে আমি 20 বছর যাবত কাউরে হাঁটতে দেই নাই, হঠাৎ করে যদি কেউ হাঁটা শুরু করে, তাহলে আমিও বলতে পারবো যে তোমার এই জায়গায় হাঁটার অধিকার নাই। আমার এই জায়গায় যে সুখাধিকার অর্জিত হয়েছে এটা নেগেটিভ সুখাধিকার, যেহেতু 20 বছর আমি কাউকে হাঁটতে দেই নেই, সো এখানে হাঁটার অধিকার এখন কারো নেই। বোঝা গেল? তো সুখাধিকারের এটা হলো বেসিক যে রুল। সেটা আর একটা বিষয় কথা মনে রাখতে হবে, সেটা হলো যে সুখাধিকারের ক্ষেত্রে যদি আপনারা বাধা দেয়, যদি আপনি যদি অনুমতি নেন, তাহলে অনুমতি নিলে অনুমতির আগে যতদিন হাঁটছেন এই সময় বাদ। ধরেন আপনি 20 বছর হাঁটছেন, 20 বছর পর মালিক বাধা দিছে, আপনি 2 বছরের মধ্যে মামলা করলেন, কিন্তু মালিক বলতেছে যে অমুক 20 বছরের মধ্যে হাঁটছে, এটা আমিও স্বীকার করি, বাট 10 বছর আগে একবার আমার কাছ থেকে অনুমতি নিছিল। তাহলে অনুমতির আগের যে 10 বছর, ওই 10 বছর বাদ। বুঝছেন? তাহলে আপনি যদি অনুমতি নিয়ে হাঁটেন সুখাধিকার হবে, সমস্যা নাই, বাট যেদিন থেকে অনুমতি নেবেন সেদিন থেকে 20 বছর হওয়া লাগবে। অনুমতির আগের যে সময়টা, এই সময়টা কি বাদ। কত ধারা? 26 ধারা। বুঝছেন? সুখাধিকার ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, এটা নিরবিচ্ছিন্ন ভাবে হতে হবে, একটানা হতে হবে। বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা করতে হবে। সরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, 60 বছর, বেসরকারি ক্ষেত্রে 20 বছর। এ হলো সুখাধিকার। আর 26 ধারা এবং সুখাধিকারে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, মানে সত্ত্ব অর্জনকারী বর্ত সত্য বা সুখাধিকার। সত্ত্ব অর্জনকারী মানে হলো এই জায়গায় আপনি যে মালিক হচ্ছেন তা না, কিন্তু আপনার একটা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, এই কারণে বলতে পারে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন বা সত্ত্ব অর্জনকারী সুখাধিকার। আর 28 ধারার বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন বা সত্ত্ব বিলোপকারী সুখাধিকার। অ্যাকচুয়ালি তামাদি আইনের 28 ধারায় অ্যাডভার্স পজেশন নীতিটা আলোচনা করা হয়েছে। হোয়াট ইজ অ্যাডভার্স পজেশন? আমি একটা স্থাবর সম্পত্তির মালিক, আমার একজন বেদখল করছে, বেদখল করার পর আমরা জানি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে যদি আমি কোনো মামলা দায়ের না করি, তাহলে আমি তো তামাদি আইনের 3 ধারা অনুসারে যদি মামলা 12 বছর পরে এসে দায়ের করি, মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে ওই জমির মালিক হয়ে যাচ্ছে ওই জমিতে এতদিন ধরে যে আছে সে। এলো অ্যাডভার্স পজিশন। তাহলে অ্যাডভার্স পজিশনের ক্ষেত্রে মালিক যদি কত বছরের মধ্যে মামলা না করে, 12 বছরের মধ্যে মামলা না করে, তাহলে ওই জমিতে মালিকের সত্ত্ব কি হয়ে যাবে? বিলোপ হয়ে যাবে। এবং ওই জমিতে এতদিন ধরে যে দখল আছে তার যে মানে সত্ত্ব অর্জিত হবে সেটাকে বলে বিরুদ্ধ দখল বা জবর দখল। তখন থেকে মালিক হয়ে গেল সে। তাহলে যদি বলে বিরুদ্ধ দখল আছে কত ধারায়? 28 ধারায়। আর সুখাধিকার আছে কত ধারায়? 26 ধারায়। এরপরে আমরা তো বিস্তারিত পড়বো, বাট তার আগে একটু বলে নেই। সত্ত্ব অর্জনকারী সুখাধিকার বলে 26 ধারা, সত্ত্ব বিলোপকারী যদি সুখাধিকার বলে, প্রেসক্রিপশন যদি বলে, তাহলে কত? 28 ধারা। বুঝতে পারছেন? সো একটু আমরা সুখাধিকার 26 ধারাটা একটু পড়ি।
সুখাধিকার হলো এমন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে। সুখাধিকার দুই ভাবে অর্জিত হতে পারে: দীর্ঘকাল ভোগ্যজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে, আর সুখাধিকার অর্জনের মাধ্যমে। তো আমরা যদি প্রযোজ্যতা একটু দেখি, 26-এর 1-এর প্রথম অংশ কোনো দালানে আলো বাতাসের প্রবেশ ব্যবহারের সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যদিকে 26-এর 1-এর দ্বিতীয় অংশে আন্ডারলাইন করবেন কোনো পথ জলস্রোত, আন্ডারলাইন করবেন কোনো পানির ব্যবহার বা অন্য যে কোনো সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে পথ জলস্রোত প্রবেশ আলো বাতাস সবকিছুই আলোচনা করছে কত ধারায়? 26 ধারায়। কি আসছে? আচ্ছা, ডাক দেন, বসুন। এখন আমরা চলে আসি সুখাধিকার অর্জনের শর্ত সমূহ। কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ বা ব্যবহারের সুখাধিকার অর্জন, 26-এর 1-এর প্রথম অংশ। কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ বা ব্যবহারের সুখাধিকার অর্জন করতে সেখানে এমন আলো বাতাস বা কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহৃত বা উপভোগ হতে হবে, আন্ডারলাইন করবেন, শান্তিপূর্ণভাবে, পিসেবলি। শান্তিপূর্ণভাবে মানে ওনারে কেউ বাধা টাধা দেয় নাই। সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে কোনো প্রকার বাধা বিপত্তি বা অব্যাহতভাবে, দেখেন কোনো প্রকার কি বাধা বিপত্তি থাকবে না। আর 20 বছর যাবত তার সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 60 বছর। তাহলেই হয়ে যাবে কি সুখাধিকার। এখন পরের পেজে যদি আসি, দেখেন কোনো কোনো পথ জলস্রোত বা কোনো পানির ব্যবহার বা অন্য যে কোনো সুখাধিকার অর্জন। কোনো পথ জলস্রোত বা কোনো পানির ব্যবহার বা অন্য যে কোনো সুখাধিকার অর্জন করতে এমন পথ জলস্রোত বা পানি বা অন্য কোনো সুখাধিকার ব্যবহৃত বা উপভোগ হতে পারে যেটাতে সুখাধিকার হিসেবে বা অধিকার হিসেবে সত্য দাবি করেছে এমন ব্যক্তি কর্তৃক এসে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে কোনো প্রকার বাধা বিপত্তি 20 বছর যাবত। একই কথা ঘুরাই ফিরাইয়া লেখা, বুঝতে পারছেন? তো যেটা আমার মনে রাখতে হবে, যেদিন থেকে মকদ্দমা দায়ের করতে হবে, যেদিন থেকে বাধা দিছে তার 2 বছর মধ্যে। তাহলে সুখাধিকার অর্জিত হইতে আপনার সময় লাগবে সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর, বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 20 বছর। বাট যেদিন আমার বাধা দিছে, বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 2 বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন, তাহলে এই যে যে সুখাধিকার অর্জন করলেন আপনার কি বিনষ্ট হয়ে যাবে। বুঝছেন? তো এখানে যে উদাহরণ টুদাহরণ আছে এগুলো বিস্তারিত পড়তেছি না, আপনি জাস্ট বুঝলেই হবে যে সুখাধিকারের মামলা করতে হবে কত বছরের মধ্যে? 2 বছর। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, সুখাধিকার ইতিবাচক অ্যাফার্মেটিভ বা নেতিবাচক নেগেটিভ হতে পারে। যদি বইতে না থাকে লিখে নেবেন, সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার কি? আপনি যদি আমার কাছে 20 বছর একটা না পড়েন, আপনার সুখাধিকার অর্জিত হয়ে গেছে। বুঝছেন? সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত অধিকার এক নাগারে গোল দিবেন, 60 বছর ভোগ করতে হবে। কত বছর? 60 বছর। তো ডাকলেন না ওনারে? করবে না ক্লাস? আর আইন তো এটা জানার বিষয়। আইন যে আপনার বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিলেই পড়তে হবে বিষয়টা তো তা না। এই জায়গা তো একজন সুনাগরিক হিসেবে আপনার জানার দরকার আছে যে কি করলে কি হতে পারে। দেখেন, আর আমরা এখানে যে পরিবেশে ক্লাস করি, অনলাইন অফলাইনে, অনলাইনে অনেকে কথা বলেন না লজ্জায়, বা অনলাইনে যারা বলেন, এখানে তো কোনো প্রকার লজ্জা ভয় ভীতি তো কিছু নাই। আমরা তো সবাই সবার সাথে এই জায়গা ফ্রেন্ডলি, কথা বলতে হবে। সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে কত বছর? 20 বছর ভোগ করতে হবে। সুখাধিকার মামলায় 20 বছর বলতে মামলা দায়েরের তারিখের, এই লাইনটা একটু প্যাসের। বলছে যে মামলা দায়েরের তারিখের অব্যাহত পূর্ববর্তী 2 বছরের মধ্যে 20 বছর সমাপ্ত বোঝাবে। মানে হলো আপনি যদি মামলা করতে চান, তাহলে আপনাদের দেখাইতে হবে যে এই মামলা করার আগে আমার 20 বছর হয়ে গেছে, বা মামলা করার আগে আমার 60 বছর হয়েছে। এই হলো কথা। মামলা করার আগে আমার 20 বছর হয়েছে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে, 60 বছর হয়েছে কি সরকারি এই হলো কথা। সুখাধিকার সংক্রান্ত মকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কত বছর? 2 বছর। তো এখন আমি আপনাদের যে একটা এডিশনাল পেজ দিয়েছিলাম, সেই পেজটা পড়বো, সেই পেজে আসি। এই ফেরদৌস, এই ইখান খবরক খান, লালন সাহেব রেতেন, এই যে নেন আছে আমার কাছে।
লালন না বলে লালন অনেক আপনার কাছে আছে? তো এখন পেজ নাই কারো আপনার কাছে আছে পেজ? ওকে, তো আমরা চলে আসি 26 এবং 27 ধারা। 26 ধারা এতক্ষণ পর্যন্ত মোটামুটি বুঝছি। তো তারপরেও এখানে যেটা আছে একটু পড়ি দেখেন যে 26 এবং 27 ধারা কি প্রকারে একজনের সম্পত্তির উপরে অন্যজনের দীর্ঘদিন যাবৎ ভোগজনিত কারণে অধিকার জন্মে তার বিধান আছে। 26 27 ধারায় বলা হয়েছে, যদি কেউ তার কোনো গৃহে নিজ অধিকারে বিনা বাধায় এবং শান্তিপূর্ণভাবে আলো বাতাস পাওয়ার অধিকার একাধিক্রমে 20 বছর যাবৎ ভোগ করে থাকে, তবে 20 বছর অতীতে তার এই অধিকার অপ্রতিরোধ্য ব্যবহারযোগ্য অধিকার বা ইনডিফিজিবল ইসমেন্ট রাইট রূপে গণ্য হবে। তো যা বললাম সেই কথাগুলোই এখানে বলা। তো মাঝখানে অনুরূপ ভাবে এটা পড়তেছি না, একই কথা, এমনি বাসায় বসে আপনারা যখন পড়েন একটু দেখে নিন। তো এখন যে বিষয়টা আমার মনে রাখতে হবে সেটা হলো এই জায়গায় নীল, এই যে টিক চিহ্ন দিয়ে একটা লেখা, মানে সরি এখানে একটু আপনি টিক চিহ্ন নাই, আমি একটু লিখে নেবেন যে এই কাগজে লিখে নেবেন যে 1 বছর যাবৎ বাধা মেনে নিলে সুখাধিকার মামলা করার অধিকার হারাবে। 1 বছর যাবৎ বাধা মেনে নিলে সুখাধিকারের মামলা করার অধিকার হারাবে। 1 বছর যাবৎ বাধা মেনে নিলে, সুখাধিকারের মামলা করার অধিকার হারাবে। বাংলাদেশে 2 বছরের মধ্যে মামলা করবেন, তাহলে 1 বছর যদি মেনে নিয়ে বসে থাকেন। এই কথাটা মূল বেয়ার একটা আছে, বাট যতগুলো গাইড বই আছে, আইন পাঠ, লিখিত মাস্টার বা অন্যান্য যে বই আছে, কোনো বইটা আলোচনা করে নাই। বাট বিষয়টা হলো যে আপনারে, আপনি 20 বছর যাবত হাঁটছেন, আপনারে বাধা দিছে, কিন্তু বাধা দেওয়ার পরেও আপনি জোর করে হেঁটে যাচ্ছেন এবং বাধা দেখা গেল সে বাধা দিয়ে আপনার হাঁটতে দিচ্ছে না, কিন্তু আপনার হাঁটার ইন্টেনশন আছে। তাহলে আপনার যেদিন থেকে বাধা দিল সেদিন থেকে মামলা করতে হবে কত বছরের মধ্যে? 2 বছর। কিন্তু আপনারে বাধা দিছে, এখন আপনি রাগ হইছেন যে আমারে কেন বাধা দিল, ওর ওর জমির মধ্যে হাঁটবই না। সো 1 বছর যাবত মেনে নিছেন, 1 বছর পর আপনার বোধোদয় হয়েছে যে তাহলে বাধা যেহেতু দেশে 1 বছর, অনেকদিন তো রাগ করে থাকলাম, এই মামলাটা করেই দেই, হবে না। যদি আপনি বাধা মেনে নিয়ে বসে থাকেন কতদিন? 1 বছর, তাহলে আপনার মামলা করার অধিকার কি? হারাবে। আর আপনি যদি বাধা দিছে তো দেখ আমি আমার হাঁটা অব্যাহত রাখবো, তাহলে কিন্তু সমস্যা নাই। বা আমি হাঁটতে পারতেছি না, এটা আমার কোনো দায় না, আমার ইচ্ছা আছে, সে বেড়া দিয়ে রাখছে, ঠিক আছে, তাহলে কিন্তু সে একবার বলছে মুখ দিয়ে যে তুমি এই জায়গাতে হাঁটবা না, আমি আর হাঁটি নাই, তাহলে 1 বছরও যদি আমি মেনে নেই তাহলে আমার সুখাধিকার মামলা করার অধিকার কি বলেন? হারাবো। এই পূর্ণ সাহেব, সুখাধিকার কাকে বলে? সুবিধা হচ্ছে যদি সরকারি সম্পত্তিতে আমি এক জায়গায় সাহায্য চলাফেরা করি তাহলে স্যার একটা আমার সুবিধার জন্য হবে। হুম আর যদি বেসরকারি সম্পত্তিতে এক জায়গায় 20 বছর একভাবে চলাফেরা করি হুম সুবিধার জন্য হবে। আর এই সুবিধার মামলা করতে হবে 2 বছরের ভিতরে। আর যদি সে বাধা দেয় তাহলে যদি ওই বাধা আমি 1 বছরের ভিতরে মেনে নিই তাহলে আমি সুবিধার মামলা করা থেকে বঞ্চিত হবো। ধন্যবাদ। দেখেন, এইভাবে 20 বছর একাধিক্রমে ভোগজনিত কারণে অর্জিত অধিকারকে ব্যবহারযোগ্য অধিকার বলা হয়। ইংরেজি ভাষায় বলা হয়, গোল দিবেন, অ্যাকুইজিশন রাইট, অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট বা অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। অ্যাকুইজিটিভ অ্যাকুইজিটিভ শব্দের অর্থ হলো সত্য অর্জনকারী প্রেসক্রিপশন। হ্যাঁ, সত্য অর্জন, সত্য অর্জনকারী বা অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন আছে কত ধারায়? 26 ধারায়। বুঝছেন? এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো, পড়তেছি পরে, আগে বোঝাইনি, সেটা হলো 27 ধারা, তামাদি আইনের 27 ধারা। তামাদি আইনের 27 ধারাটা খুব সহজ। সেটা হলো যে একটু প্যাঁচ লাগে সবার, বাট একবার বুঝে ফেললে সহজ। যে সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে ওই 20 বছর গণনার ক্ষেত্রে বা 60 বছর গণনার ক্ষেত্রে কোন সময়টা বাদ যাবে, কোন সময়টা বাদ দিতে হবে বা বাদ যাবে, 27 ধারা। কখনো প্রশ্ন আসে নাই, বাট প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। এই জায়গায় বলছে যে ওই 20 বছরের মধ্যে আপনি যে সম্পত্তির উপর দিয়ে হাঁটছেন
ওই 20 বছরের মধ্যে ওই 60 বছরের মধ্যে ওই সম্পত্তির মালিক যদি এমন কেউ থাকে যে সত্ত্বে যে ছিল জীবন সত্ত্বে মালিক, জীবন সত্ত্বে মালিক, তাহলে জীবন সত্ত্বে যতদিন মালিক থাকবে 20 বছর বা 60 বছর থেকে ওই সময়টা কি যাবে, বাদ যাবে। আর জীবন সত্ত্বে মালিক থাক বা না থাক, যদি ওই সময় ওই সম্পত্তিটা ইজারা দেওয়া থাকে, ইজারার মেয়াদ যদি হয় 3 বছরের বেশি, তাহলে ওই ইজারা সময়কালীন ওই যারা যতদিন ছিল এই সময়টা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। একটু বুঝাই। ধরেন দিনেশ আর প্রণেশ দুই ভাই। তো দিনেশের জমির উপর দিয়ে আমাদের এই শেখ তানবিন হাঁটে। দিনেশ 10 বছর বেঁচে ছিল, তানবিন সাহেব 10 বছর হাঁটছে। হাঁটার পরে দিনেশ মারা গেছে। তাহলে দিনেশের কোনো ছেলে মেয়ে নাই, শুধু তার ওয়াইফ আছে। সো দিনেশের ওয়াইফ, তো আমরা আপনারা একটু বলে রাখি যে হিন্দু কোনো ভদ্রলোক যদি মারা যায় তাহলে তার যে ওয়াইফ থাকে, ওয়াইফ টোটাল সম্পত্তিটা জীবন সত্ত্বে পায়। এবং এই জায়গা দিনেশ তাহলে কাকে রেখে মারা গেল, ওয়াইফ এন্ড তার ছোট ভাই প্রণেশ। তাহলে প্রণেশ দিনেশের সম্পত্তি প্রাথমিকভাবে পাবে না, প্রাথমিকভাবে জীবন সত্ত্বে পাবে হচ্ছে দিনেশের স্ত্রী। দিনেশের স্ত্রী যদি মারা যায় তাহলে ওই সম্পত্তি বর্তাবে কার উপরে, প্রণেশের উপরে। এই জায়গায় প্রণেশ হলো রিভার্সনার, হবু উত্তরাধিকারী, ভাবি উত্তরাধিকারী। মানে হিন্দু আইনে রিভার্সনার হলো যে যারা জীবন সত্ত্বে ভোগ করে তার পরের যে উত্তরাধিকারী সেটাকে বলে ভাবি উত্তরাধিকারী। তাহলে এই জায়গায় ভাবি উত্তরাধিকারী অর্থ হলো যে দিনেশের ওয়াইফ যখন মারা যাবে এই সম্পত্তিটা আলটিমেটলি ফেরত যাবে কার কাছে, প্রণেশের কাছে। এইটুক তো বুঝছেন। এখন দিনেশ যতদিন বেঁচে ছিল ততদিন তানভীর সাহেব হাঁটছে কত বছর, 10 বছর। দিনেশ মারা গেল, দিনেশের ওয়াইফ যখন বেঁচে ছিল 15 বছর, দিনেশের ওয়াইফ ও ভদ্র মহিলা, সেও তানবিন সাহেবের হাঁটতে দিছে, উনি 15 বছর বেঁচে ছিল। তাহলে তানবিন হাঁটছে 15 বছর পর উনি মারা গেলেন, তাহলে তানবির হাঁটছে কত, 10 বছর। দিনেশের আমলে 10 আর ওই ভদ্র মহিলার আমলে 15, মোট কতদিন, 25 বছর। দিনেশ সাহেবের ওয়াইফ যখন মারা গেলেন তখন এই সম্পত্তির আসল মালিক হলো ওকে, প্রণেশ। প্রণেশ এসে বলতেছে, প্রণেশকে আবার বাধাটা দিতে হবে 3 বছরের মধ্যে। প্রণেশ তো এখন প্রকৃত মালিক, প্রকৃত মালিক বাধাটা দিবে কতদিনের মধ্যে, 3 বছরের মধ্যে। ধরেন 26 বছরের মাথায় বা 27 বছরের মাথায় প্রণেশ তানবিন সাহেবরে বলতেছে যে আমি আপনাকে এই জমির উপর দিয়ে হাঁটতে দেব না, আমার দাদা হাঁটতে দিছে, আমার বৌদি হাঁটতে দিছে, বাট আমি এখন মালিক, ওনরা বোকা শোকা ছিল হাঁটতে দিছে, আমি এত বোকা শোকা না, আমি তোমার হাঁটতে দিব। এখন তানবিন সাহেব বলতেছে যে তানবিন সাহেবকে মামলা করে দিছে যে হাঁটতে দিবা না মানে, আমি তো 25 বছর হাঁটছি ওই আমলে, আর তোর আমলেও 2 বছর হাঁটছি, মোট হাঁটছি কয় বছর, 27 বছর। এখন তানবিন সাহেব মামলা করছে। এখন প্রণেশ এই জায়গা বিবাদী, বিবাদী যে প্রণেশ বিবাদী হিসেবে বলতেছে যে ওনার উনি যে 27 বছর হাঁটছে এটা নিয়ে আমারও দ্বিমত নাই, এটা আমিও স্বীকার করি। তবে তামাদি আইনের 26 ধারায় আছে যে সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে যতদিন ওই সময় ওই সম্পত্তির মালিক ছিল জীবন সত্ত্বে অধিকারী, সেই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি বাধ্য হয়। তাহলে 27 বছরের মধ্যে 15 বছর আমার বৌদি মালিক ছিল আর বৌদি ছিল জীবন সত্ত্বে মালিক, তাহলে 27 থেকে বাদ যাবে কত, 15, তাহলে থাকে কত, 12। তাহলে তামিম সাহেব অ্যাকচুয়ালি হাঁটছে 27, বাট উনি প্রকৃতপক্ষে কাউন্ট হবে কত বছর, 12 বছর। আর 12 বছরের সুখাধিকার হয় না। সেই জায়গা কি তানভীর সাহেব মামলায় জয়লাভ করবে, করবে না, বুঝছেন। কিন্তু প্রণেশ যদি বাধা দিত আবার 3 বছরের পরে, প্রণেশ তো 25 বছর হাঁটছে, আমরা তো জানি জীবন সত্যে বাদ যাবে, কিন্তু প্রণেশে প্রকৃত মালিক হওয়ার পর তার আবার বাধা দিতে হবে কয় বছরের মধ্যে, 3 বছরের মধ্যে। দেখা গেলো সে বাধা দিছে 3 বছর পরে, তাহলে কিন্তু আবার প্রণেশ হেরে যাবে, বুঝছেন। তখন আর জীবন সত্যের সময়কালীন সময়টা বাদ যাবে না। কাহিনী বুঝেন কিনা। তাহলে যিনি পরবর্তীতে একেবারে লাস্টে গিয়ে যে মালিক হলো তার বাধা দিতে হবে কয় বছরের মধ্যে, 3 বছর। এখন অনেকে আপনারা গোলাই ফেলেন যে স্যার 2 বছরের মধ্যে মামলা করবে আবার 3 বছরের মধ্যে বাধা দিবে, কাহিনী কি। ভাই সুখাধিকারের মামলা যে করবে তাকে তো সব সময় বাধা পাওয়ার কয় বছরের মধ্যে মামলা করতে হবে, 2 বছর। এটা তো কোনোদিন চেঞ্জ হয় নাই, বার্ডেন অফ প্রুফের মতো যে মামলা বাদীই প্রমাণ করবে আজীবন, এটা কোনোদিন চেঞ্জ হবে না। তাহলে এই জায়গা সুখাধিকারের মামলা যে করবে তা কয় বছর, 2 বছর। কিন্তু এই জায়গা ওই যে যে একজন মালিকের পরে যে আর একজন লাস্টে গিয়ে যে মালিকটা হচ্ছে তাকে ওই যে সুখাধিকার প্রয়োগ করতেছে তারা বাধা দিতে হবে কয় বছরের মধ্যে, 3 বছর। বোঝা গেল। এখন যদি বলেন স্যার তাহলে মুসলমানদের ক্ষেত্রে কি হইতে পারে বা হিন্দু জীবন সত্য ছাড়া আর কি আছে, আর হতে পারে না যে
দিনেশ ধরেন আগের বার দিনেশ মারছিলাম, এবার আর মারি নাই, আসেন ওর বাঁচাই রাখি। তো দিনেশ করছে কি 10 বছর পরে 15 বছরের জন্য ইজারা দিছে। 15 বছর পর ইজারার মেয়াদ শেষ হলে আবার দিনেশের কাছে কি ফেরত আসছে। তাহলে তানবিন তো ওই 10 বছর প্লাস 15 বছর 25 বছর হাঁটছে। এখন দিনেশ যদি বলে যে বাড়ি এখন আর তুমি আটতেই পারবে না, তানবিনকে মামলা করে দিছে, তখন অ্যাকচুয়ালি কি তানবিন এই মামলার রায় পাবে কিনা বলেন? পাবে না, কারণ এই জায়গা ইজারার মেয়াদ কত বছর, 3 বছরের বেশি, 15 বছর, তাহলে এই জায়গা 15 বছর সময়টা কি যাবে, বাদ যাবে। কিন্তু কথা আছে, দিনেশের কাছে যখন মালিকানা ফেরত আসলো, দিনেশকে আবার বাধা দিতে হবে কতদিনের মধ্যে? 3 বছরের। তাহলে সুখাধিকারের ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিতে হবে? জীবন সত্ত্বে যে সময়টা, এটা বাদ দিতে হবে। অথবা ইজারার মেয়াদ যদি কয় বছরের বেশি, 3 বছরের বেশি, আর লাস্টে যে মালিক হলো সে বাধা দিবে কত বছর মধ্যে? বুঝছেন? এ হলো কথা। একটু পড়ি দেখেন। 27 ধারাতে বলা আছে, ব্যবহারজনিত অধিকারের সহিত সংশ্লিষ্ট সম্পত্তি দখলকার যদি, এই যে গোল দিবেন, জীবন সত্ত্বে, কি সত্ত্বে? জীবন সত্ত্বে, অথবা আন্ডারলাইন করবেন 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে। দেখছেন? জীবন সত্ত্বে অথবা কি 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে দখলকার হয়, তবে 26 ধারা অনুযায়ী মেয়াদ গণনার সময় জীবন সত্ত্বাধিকারী অথবা ইজারা সত্ত্বের অধিকারী যতদিন দখলকার ছিলেন, আন্ডারলাইন করবেন, সেই সময় কি যাবে, বাদ যাবে। এবং সম্পূর্ণ সত্ত্বের মালিক সংশ্লিষ্ট জমির দখল নেওয়ার পর 3 বছরের মধ্যে, এই যে গোল দিবেন, কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে ব্যবহারজনিত অধিকারী বাধা প্রদান করলে তাহার বিরুদ্ধে ব্যবহারজনিত অধিকারীর কোনো দাবি কি খাটিবে। তাহলে বাধাটা দিতে হবে কতদিনের মধ্যে? আচ্ছা, একজন বলছে স্যার আওয়াজ গড় গড় গের গের করতেছে, আপনাদের কি গের গের করে? আমার একটু জানান। না স্যার। স্যার। আচ্ছা, তাহলে দোষ আমার না, যেহেতু একজনও যদি ভালোভাবে শুনে তাহলে দোষ আমার না। ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, দেখেন তাহলে দেখেন, এই ধারার অর্থ পরিষ্কার করার জন্য আরো একটি উদাহরণের প্রয়োজন বোধ করিতেছি। ধরা যাক বিমল, এই যে আমাদের বিমল সাহেব আসে নাই, দেন আসবে না? বিমল তাহার প্রতিবেশী অমলের বহির্বাটির চিহ্নিত একাংশ তার বাড়ি হইতে বাহির দেওয়ার পথ হিসেবে ব্যবহার করে আসিতেছে। বিমল হাঁটতেছে কার পথে? অমলের পথ দিয়া। আর নির্মল তো ক্লাস করতেছে, আসে না। তাহলে বিমল হাঁটতেছে কার পথ দিয়া? অমলের পথ দিয়ে। অমল মারা গেছে, তার বিধবা স্ত্রী জীবন সত্ত্বে অমলের বাড়িতে এবং অন্যান্য সম্পত্তিতে দখলকার। তাহলে অমল মারা গেলে অমলের সকল সম্পত্তির মালিক হয়েছে কে? অমলের ওয়াইফ। অমলের ভাবি উত্তরাধিকারী তার ভ্রাতা শ্যামল। অমলের ভাবি উত্তরাধিকারী তার ভ্রাতাকে শ্যামল। অমলের ভাবি উত্তরাধিকারী মানে হলো মাঝখানের মালিক তার ওয়াইফ, বাট অ্যাকচুয়াল মালিক কে? তার ভাই। ভ্রাতা বুঝেন তো, ব্রাদার। আচ্ছা, আর এই ভাবি উত্তরাধিকারীর নিচে একটা কথা লেখেন, রিভার্সনার। আর ই, আমি বানানটা লিখে দিচ্ছি দেখেন, আর ই বি ই আর SIONER, রিভার্সনার। স্ক্রিনে লেখা আছে REVER, রিভার্সনার। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের কোন ধারায় ভাবি উত্তরাধিকারী সম্পর্কে আলোচনা করছে? 27 ধারায়। এখানে ভাবি উত্তরাধিকারী মানে মানে ভাবির কাছ থেকে পাচ্ছেন এই কারণে না, জানো ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। দেখেন, এই অবস্থায় বিধবার মৃত্যুর পর বিমল এবং শ্যামলের মধ্যে এই পথ নিয়ে বিরোধ দেখা দিল। দেখা গেল বিমল একাধিক্রমে 25 বছর যাবত এই পথ ব্যবহার করে আসিতেছে। কত বছর? 25 বছর। তন্মধ্যে 15 বছর বিধবা জীবন সত্ত্বে অধিকারী ছিলেন। বিধবা মৃত্যুর পর শ্যামল সম্পূর্ণ মালিক হইয়া গোল দিবেন 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারী কি দিছে? বাধা দিছে। অবস্থা দিনে জীবন সত্যের সময়কাল 15 বছর সময় গণনা হইতে কি যাবে? বাদ যাবে। বিমলের পক্ষে অবশিষ্ট মাত্র কত বছর থাকবে? 10 বছর। বিধবার মৃত্যুর পর শ্যামল জমিতে দখল নিয়ে 3 বছরের মধ্যে বিমলের পথাধিকার কি দিয়েছে? বাধা দিয়েছে। অতএব
বিমলের পথের দাবি আইনত কি হবে? অগ্রাহ্য হবে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে আদালতে এই জাতীয় ব্যবহৃত অধিকারের মামলা বর্তসত্ত্বের মামলা নামে প্রচলিত আছে। তাহলে 27 ধারা আমি যদি সংক্ষেপে বলি, সুখাধিকারের সময় গণনার সময় কি কি সময় বাদ যাবে সেটা বলছে কত ধারায়? 27 ধারায়। যতদিন জীবন সত্ত্বে মালিক ছিল সেই সময়টা বাদ যাবে, অথবা ইজারার মেয়াদ যদি কত বছর হয়, 3 বছরের বেশি হয়, সেই সময়টা বাদ যাবে। এবং প্রকৃত যে মালিকটা হচ্ছে রিভার্সনার কে বাধাটা দিতে হবে মালিক হওয়ার কতদিনের মধ্যে? 3 বছরের মধ্যে। এই হলো কত ধারা? 27 ধারা। তো যারা আসলেন না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস মিস করলেন। আর এখানে আমি একটা জিনিস বলি, যে ধরেন আমরা যদি আরো একবার রিভিশন দিতে পারি, এই বাংলাদেশ বার কাউন্সিল, আপনি যে কয়বার রিভিশন দিবেন আপনার লিখিত প্রস্তুতি তত সহজ হবে। বুঝতে পারছেন? এই সেম 27 ধারা লিখিত গিয়ে লিখতে হবে, লিখিততে গিয়ে। তো যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন যে জায়গা কি আছে আমি জানি, তাহলে এই জিনিসটা লিখলেই হবে। একটা সমস্যামূলক প্রশ্ন আসছে, হুবহু এই সমস্যামূলক প্রশ্নটা দিল যে অমুক অমুকের জমির উপর দিয়ে এই বছর হাঁটছিল, অমুক মারা যাওয়ার পর তোর ওয়াইফ মালিক হইছে, ওয়াইফ মারা যাওয়ার পর তার দেবর মালিক হইছে, দেবর বাধা দিছে, এখন অমুক কি হাঁটতে পারবে কিনা, বা সুখাধিকার মামলা করলে সে প্রতিকার পাবে কিনা আলোচনা করুন। তাহলে আমার আলোচনা করতে হবে কত ধারা? 27 ধারা। বুঝছেন? সো 27 ধারা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অনলাইন অফলাইনে যারা আছেন দয়া করে আমাকে জিজ্ঞাসা করেন। আমরা এরপর নামাজের বিরতিতে যাব, কোনো প্রশ্ন থাকলে প্লিজ জিজ্ঞাসা করেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই ভাবি বলতে তো ভবিষ্যৎ মালিক, তাই না? হ্যাঁ জি স্যার, এটা শিওর হওয়ার জন্য। হ্যাঁ, ভবিষ্যৎ মালিক, জি ভাই। জি স্যার, এটা এটা বোঝার জন্য, অন্য কিছু না। আর কোনো প্রশ্ন? না স্যার। অন্য কারো প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে, আমরা নামাজের বিরতি, নামাজ শেষে আমরা 28-29 ধারা পড়বো এবং সেই সাথে সাথে আমাদের যে অনুচ্ছেদ গুলো আছে সেইগুলো পড়বো ইনশাল্লাহ। এবং আজকে আপনাদের ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্ট বলতে ওই যে ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোডের ক্লাস টেস্ট আছে, সবাই আশা করি ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। 28 ধারা 28 ধারা একবার আমি ব্যাখ্যা করছি। 28 ধারা হলো যে আপনি বেদখল হয়েছেন, বেদখল হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করেন নাই, এরপরে গিয়ে যদি আপনি মামলা করতে যান তাহলে আপনার সত্ত্ব কি হয়ে যাবে? মামলা খারিজ হয়ে যাবে এবং আপনার সত্ত্ব বিলুপ্ত হয়ে যাবে। এবং ওই সম্পত্তিতে যিনি নতুন আছেন তার যে সত্ত্ব সৃষ্টি হবে এটা হলো দখলি সত্ত্ব বা জবরদখল সত্ত্ব। ঠিক আছে? সো একটু যদি পড়ি দেখেন যে যদি কেহ, পাইছেন বইটা আছে ওই যে পেজে 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 28 দ্বারা শুরু যে জায়গা, পাইছেন? পাইছেন? আচ্ছা, 28 দ্বারা দেখেন যে যদি কেহ তার খাস জমি হইতে বেদখল হয়, এখানে খাস জমি বলতে বোঝাচ্ছে নিজের জমি। নর্মালি আমরা খাস জমি বলতে যেটা বুঝি যে যেটার মালিক হচ্ছে সরকার, কিন্তু এই জায়গায় খাস বলতে বোঝায় না যে অমুক আমার খাস লোক, মানে কি নিজের লোক। তো যদি কেহ তার খাস জমি হইতে বেদখল হয়, মানে এই জায়গায় খাস মানে কি নিজের জমি হইতে বেদখল হয়, তবে ওই জমিতে খাস দখল পাওয়ার জন্য মামলা করিবার যে সময়সীমা আছে তাহার মধ্যে মামলা দায়ের না করিলে ওই জমিতে তার সকল প্রকার অধিকার ও সত্ত্ব কি হবে? ধ্বংস হইবে। এই একটিমাত্র সাধারণ বাক্য দ্বারা 28 ধারার বক্তব্য শেষ করা হইয়াছে। কিন্তু এই ধারার তাৎপর্য সুদূর প্রসারী, মানে এই জায়গায় মোট 3-4টে লাইন আছে, বাট 28 ধারা নিয়ে কয়েকশো পেজ লেখা আছে। এই একটিমাত্র ধারা ব্যতীত তামাদি আইনের অন্য কোন ধারা দ্বারাই কাহারও কোনো অধিকার সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার বিধান নাই। 26 ধারা আন্ডারলাইন করেন, 26 ধারা এবং 28 ধারা ব্যতীত তামাদি আইনের অন্যান্য সমস্ত ধারা পদ্ধতিগত আইনের অন্তর্গত। আমরা প্রথম দিন লেখাইছিলাম যে তামাদি আইন পদ্ধতিগত আইন, বা তামাদি আইনের 2টা ধারা তত্ত্বগত বা সাবস্ট্যান্টিভ প্রকৃতির। সেই 2টা ধারা কত? 26 এবং 28। 26 এবং নালিশের কারণ উদ্ভব হইলে সময়সীমার মধ্যে আদালতে যাইয়া প্রতিকার প্রার্থী হইতে হবে, তদন্যথায় আদালত অধিকার আদায়ে কোনো সাহায্য করিবে না এইমাত্র। অর্থাৎ তামাদি আইনের এইসব বিধান অনুযায়ী না চললে আদালতের সাহায্য পাও না বা অধিকার আদায়ের অধিকার কি হবে? নষ্ট হয়।
28 ধারা ইহার ব্যতিক্রম, এই ধারা অনুযায়ী সময়সীমার মধ্যে সম্পত্তিতে পুনর্দখল পাওয়ার কোনো ব্যবস্থা না নিলে সম্পত্তিতে মালিকার অধিকারটুকু পর্যন্ত সম্পূর্ণভাবে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি একটু বলি, আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম তামাদি আইন প্রতিকারে বাড়িতে করে অধিকারে করে না, মনে আছে? ওই যে একজনের কাছ থেকে বাকি নিছিলেন, সে মামলা করে নাই, পরে আবার 5 বছর পর আবার বাকি নিছেন, সে তার খাতায় লিখে রাখছে আগের বাকি বাবদ, তার মানে সে অধিকার খাটানোর সুযোগ পাইছে। কিন্তু এই 28 ধারায় প্রতিকার অধিকার দুইটাই একসাথে বিলুপ্ত হয়। কিভাবে, আমি একটু উদাহরণ দিলে বুঝেন। ধরেন শাকিল একটা জমির মালিক, শাকিল হিজবুল খন্দকার বেদখল করছে, তাহলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে শাকিলের কি করতে হবে, মামলা করতে হবে। তো হিজবুল খন্দকার ধরেন এনসিপির লোক, এখন সময় ওনার চলতেছে, হিজবুল খন্দকার বেদখল করছে, এনসিপির গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা ধরেন এই, তো উনার শাকিল বেদখল হইয়া 12 বছরের মধ্যে ভয়তে কোনো মামলা টামলা করে নাই। তো যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শাকিল গিয়ে মামলা করলো, কিন্তু শাকিল গিয়ে মামলা করলে ওই সময় মামলা কি হয়ে যাবে বলে, খারিজ হয়ে যাবে, কারণ নির্দিষ্ট সময় তো শেষ। তামাদিনের কত ধারা, 3 ধারা। তাহলে শাকিলের মামলা খারিজ হয়ে গেল, আর ওই সময় হিজবুল খন্দকার আছে দখলে, তাহলে হিজবুল খন্দকার নতুন মালিক হয়েছে। এ জায়গা যে মালিক হিজবুল খন্দকারের সত্ত্ব সৃষ্টি হয়েছে, এই সত্ত্বরে কি বলে, দখলি সত্ত্ব। জবরদখল সূত্রে যে সত্ত্ব অর্জিত হয় সেটার বলে দখলি সত্ত্ব। নতুন মালিককে হিজবুল খন্দকার। এখন শাকিলের মামলা টামলা তো খারিজ হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, শাকিলের পেশি শক্তি বাড়ছে, এখন শাকিল আবার লোকজন যাইয়া লোকজন টকজন নিয়ে হিজবুল খন্দকাররা কি করছে, বেদখল করছে। এখন তার তো প্রতিকার থাকলো না, ওই যে মামলা করে তো খারিজ হলো, প্রতিকার কিন্তু কি থাকলো না, কিন্তু এখন সে লোকজন বলিষ্ঠ হইয়া অধিকার খাটানোর সুযোগ পাইছে। তারপর হিজবুল খন্দকাররা কি করছে, বেদখল করছে, কিন্তু তারপরেও ওই বেদখল আর শাকিল যে পুনরায় দখল করলো, এ জায়গা কিন্তু মালিক শাকিল না, এই জায়গা মালিক কে বলেন, হিজবুল খন্দকার। হিজবুল খন্দকার এখন উল্টা শাকিলের বিরুদ্ধে 8 ও 42 ধারায় মামলা দায়ের করতে পারবে। কত বছরের মধ্যে, 12 বছরের মধ্যে। তাহলে এই জায়গায় 28 ধারায় প্রতিকারও নাই, অধিকারও নাই, ইভেন অধিকার খাটানোর সুযোগ পাইলেও নাই। বুঝেন কিনা? তাহলে এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এবং আপনি যদি মূল জিনিসটা বুঝেন নিজের ভাষায় লিখতে পারবেন যে তামাদি আইনের অন্যান্য ধারাগুলো প্রতিকারের বাড়িত করে কিন্তু অধিকারের বাড়িত করে না, কিন্তু এই 28 ধারা প্রতিকারও বাড়িত করে, অধিকারও বাড়িত করে, যদি আপনি অধিকার খাটানোর সুযোগ পান তারপরেও বাড়িত করে। বোঝা গেল? আচ্ছা, তো তাহলে পক্ষান্তরে 26 ধারা অনুযায়ী বিশেষ সময়সীমা পর্যন্ত ব্যবহারজনিত কারণে অধিকার অর্জন হয়, এজন্যই 26 ধারার আইনকে বলা হয় আন্ডারলাইন অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, এবং 28 ধারার আইনকে বলা হয় এক্সটেন্টিভ প্রেসক্রিপশন। পাইছেন? এই প্রেসক্রিপশন মানে হলো বর্ত সত্য, মানে দীর্ঘকাল জনিত ভোগ দখল জনিত যে অধিকার সেটার বলে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন মানে ডাক্তারের প্রেসক্রিপশন না। এই দুইটি ধারার বক্তব্য বাস্তবায়ন বা সাবস্ট্যান্টিভ ল সম্পর্কিত। বুঝছেন? এখন সকলের একটা মানে এটা সবার একটা চাওয়া যে স্যার আমি তো ওই যে শাকিল তো নির্দিষ্ট 12 বছরের মধ্যে মামলা করলো না, শাকিল তো মামলা খারিজ হয়ে গেল, এখন হিজবুল খন্দকার তো জমিতে আছে, সে তো মালিক হলো, কিন্তু তার তো কোনো দলিল পত্র নাই, তার তো দলিল পত্র নাই, তাহলে দলিল কেমনে হবে? এটা প্রশ্ন না ভাই? এই বিষয়ে প্রকাশ্য কোনো কথা আইনেও নাই। তাহলে হিজবুল খন্দকারের এখন যদি ওই জমি বিক্রি করতে চায় বা তার যে সত্ত্ব আছে, এটা প্রমাণের পদ্ধতি হলো সে সত্ত্বের মামলা করবে, যে আমি যে এই জমির মালিক 12 বছর ধরে দখলে আছি, আমারে এই জমির মালিক হিসেবে কি দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক। বুঝতে পারছেন? তাছাড়া আর কোনো পদ্ধতি আইনে প্রকাশ্যভাবে বলা নাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই পারবে। সত্য ঘোষণার ওই ডিক্রি দেখাইয়া পরে যে জায়গার যে রেকর্ড আছে সব জায়গা ওনার নাম অন্তর্ভুক্ত হবে। দেখেন, তাহলে অনেকে আপনারা মনে করেন যে এই যে যে ভূমি বিরোধ নিয়ে একটা আইন আসছে 2023 সালে, ওই আইনে বোধহয় এই তামাদি আইনের 28 ধারা বিলুপ্ত হয়েছে। না, তামাদি আইনের 28 ধারা বিলুপ্ত হয় নাই। এই যে দেখেন, বাদী তাহার খাস জমি হইতে বিবাদী কর্তৃক বেদখল হইলে বাদীকে দখলের তারিখ হইতে 12 বছরের মধ্যে আদালতে যায় বিবাদীকে বিরুদ্ধ সত্য সাব্যস্তে খাস দখলের মামলা করিতে হইবে। তদন্যথায় দাবির ভূমিতে বাদীর সকল প্রকার অধিকার চিরদিনের জন্য কি হবে, ধ্বংস হবে। এইভাবে সম্পত্তিতে মালিকের অধিকার ধ্বংস হওয়ার কথা 28 ধারাতে আছে, কিন্তু তাহার অধিকার ধ্বংস হইলে পর ওই ভূমিতে কার আইনত অধিকার থাকবে, এই যে আন্ডারলাইন করেন, তাহার অধিকার ধ্বংস হইলে কার ওই ভূমিতে কাহার আইনত অধিকার থাকবে এই বিষয়ে পরিষ্কারভাবে এই ধারাতে কিছু বলা
হয় নাই। পরিষ্কারভাবে কিছু উল্লেখ না থাকলেও ওর বাস্তব ফল ইহাই দাঁড়াইবে যে যাহার দ্বারা বাদী 12 বছরের অধিককাল জমিতে বেদখল রহিল তাহার উপরই ওই জমির মালিকানা বর্তাবে। মানে যার দ্বারা সে বেদখল হইছে তার উপরই মালিকানা বর্তাবে। অর্থাৎ যে সময় হইতে জবরদখলজনিত কারণে বাদীর মালিকানা ধ্বংস হবে ঠিক সেই সময় হইতে জবরদখলকারীর উপর সংশ্লিষ্ট জমির মালিকানা বর্তাবে। এইভাবে 12 বছর অথবা ইহার অধিককাল জবরদখলজনিত কারণে জবরদখলকারী ওই সম্পত্তিতে বৈধ মালিকানা সত্ত্ব অর্জন করিবে। অতএব দেখা যাইতেছে 12 বছর যাবৎ জবরদখলজনিত কারণে একদিকে যেমন সাবেক মালিকের সত্ত্ব ধ্বংস হইতেছে, অপরদিকে এই কারণে জবরদখলকারীর অনুকূলে এই যে দেখেন সত্ত্ব অর্জিত হইতেছে। মানে একজনের সত্ত্ব ধ্বংস হচ্ছে আর একজনের অর্জিত হচ্ছে। এখন কথা হলো যে জবরদখলের কতগুলো শর্ত আছে, আমরা লিখিত পরীক্ষার সময় লেখা লাগে বা আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠছে, সেটা আমরা এখানে উপাদানগুলো, ওই যে 5-6টা উপাদান আছে, এই উপাদানগুলো পড়লে আমরা জেনে যাব। দেখেন, 1 নম্বর, জবরদখলকারীকে প্রকৃতপক্ষে জমিতে দখলকার থাকতে হবে। জবরদখলকারী দখল নয় অথচ খতিয়ানে তাহার নাম লেখা আছে, এইরূপ কাগজী দখলে কোনো কাজ হইবে না। জবরদখলকারী কিছু কিছু খতিয়ান আছে সত্ত্বের দাবি করে, আর কিছু কিছু খতিয়ান আছে দখলের কথা বলা থেকে। তাহলে খতিয়ানে নাম আছে বাট বাস্তবে জীবনেও আপনি জায়গা দখলে ছিলেন না, তাইলে আপনি জবরদখলকারী হতে পারবেন না। সম্পত্তির দখল নিরবিচ্ছিন্ন প্রকাশ্য বলে দেবেন, প্রকাশ্য, প্রকৃত মালিক সহ অন্যান্য সকলের বিরুদ্ধে হইতে হবে। এই জাতীয় দখলের অপর নাম বিরুদ্ধ দখলজনিত সত্ত্ব। যদি আপনি অনুমতি নিয়ে থাকেন জবরদখল হবে? কেন হবে না বলেন তো, কি হবে তাইলে? এই বিমল সাহেব, অনুমতি নিয়ে যদি আপনি আপনার জমিতে থাকতে দিচ্ছেন, একজনকে অনুমতি নিয়ে থাকতেছে, এখন সে যদি 12 বছর পর দাবি করে যে এই জমির মালিক সে, হবে কিনা বলেন? কি কি দ্বারা বাড়িতে হবে বলেন? কেউ বলেন না, ওনার বলতে দেন। আমরা সাক্ষ্য আইনে পড়ে আসছি, কি দ্বারা বাড়িতে হবে বলেন, মনে করেন। একটা নীতি আছে, কোন নীতি দ্বারা বাড়িতে হবে? লুৎফর সাহেব? না, কেউ বলেন না। মিলন, তানভীর, আগে তে মিলন জিজ্ঞেস করছি, তানভীর না তাহমিনা স্টোভেল সকার্যজনিত বাধা। ওই যে মনে নাই যে অনুমতি নিয়ে থাকতে দেছে বা ভাড়াটিয়া থাকতেছে, পরে আর সে ওই মালিকের মালিকানা অস্বীকার করতে পারবে না, সকার্যজনিত বাধা। তারপরে দেখেন, জবরদখলকারীর সম্পত্তিটি জোরে দখলে রাখার ইচ্ছা থাকতে হবে। সে তার জোর করে আমি রাখতেছি, পারলে তুমি আমারে সরাও, তোমার জমিতে আমি জোর করে আছি, এরকম অ্যাটিটিউড ওনার থাকতে হবে। জবরদখলকারী প্রকৃত মালিকের জ্ঞাতসারে হইতে হবে, প্রকৃত মালিক জানে না, হবে না। আইনসম্মতভাবে প্রথম দখল আরম্ভ হইলে আন্ডারলাইন করেন, পরে জবরদখলের দাবি উত্থাপন করা যাবে না। প্রথম দখল যদি আইনসম্মতভাবে হয়, মানে ভাড়াটিয়া বা অনুমতি নিয়ে থাকছেন, তাইলে পরবর্তীতে জবরদখল দাবি করা যাবে না। প্রিন্সিপাল অফ এস্টোফেল দ্বারা বাড়িত হবে। বাদীর সত্য অস্বীকারে জবরদখলকারীকে নিজের দাবিতে জমিতে দখলকার কি হইতে হবে? থাকিতে হইবে। এ হলো জবরদখলের মোটামুটি উপাদান। এবং তামাদি আইনের কত ধারা? 28। নতুন একটা আইন বেরিয়েছে না যে দলিল যার জমিদার দখল কাজ মানে কি চলছে আমাদের আইনের কথা ওরকম কিছু আসলে ওইভাবে নাই, ওই আইনে না যায়। আপনি জাস্ট মনে রাখেন 28 ধারার বিধান এখনো বলবৎ আছে। আমরা এখানে যে 28 ধারা আছে এটা একটু পড়ি, আইন পাটের 28 ধারা। সম্পত্তিতে অধিকার বিলুপ্তি, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। 28 ধারায় বলা হয়েছে কোন সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়েরের যে তামাদি বা আইনে উল্লেখ করা হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তি বাদীর অধিকার কি হবে? বিলুপ্ত হবে। এই হচ্ছে কথা, আর কোনো কথা 28 ধারায় নাই। আর 28 ধারা যেহেতু আমরা পড়ছি, এই জায়গায় আর বিস্তারিত পড়লাম না, জাস্ট জেনে রাখা ভালো। এটা যদি একটু পড়ি দেখেন যে যেহেতু 28 ধারা সম্পত্তিতে প্রকৃত মালিকের মালিকানা বিলুপ্ত করে এবং দখলকারের সত্ত্ব সৃষ্টি করে, সেহেতু 28 ধারা বিধানটি একটি কি আইন? তত্ত্বগত আইন।
2022 সালে পরীক্ষা একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখেন যে দ্য লিমিটেশন অ্যাক্ট এর 28 ধারা অনুযায়ী নির্দিষ্ট তামাদি সময়ের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা না করলে সংশ্লিষ্ট সম্পত্তির অধিকার কি হবে? বিলুপ্ত হবে। কত ধারায় বলছে? 28 ধারা। কোন আইনের 28 ধারা? তামাদি আইনের 28 ধারা। বলেন তো তামাদি শব্দের অর্থ কি? নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়েছে বা বিলুপ্ত হওয়া। তামাদি হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। সো 28, 27, 26, 27, 28 নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো মনে কোনো জানার কিছু আছে কিনা? নাইলে আমরা তামাদি আইনের সর্বশেষ ধারায় যা আসবো, 29 ধারা। কোনো প্রশ্ন স্যার আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 28 দ্বারায় অধিকার যখন বিলোপ হবে, 12 বছর অতিবাহিত হলো, কিন্তু পরবর্তীতে যে টাইটেল শুট করে তখন কি স্যার এটার 28 দ্বারা কোনো কাজ করবে কিনা? কে টাইটেল শুট করলো? টাইটেল শুট মানে কি শুট করলো, বিস্তারিত বলেন। এটা স্যার বাটোয়ারা মামলার কথা বললাম আর কি। সমস্ত মামলার তো পিতা মাতা হচ্ছে হলো সিভিল টাইটেল শুট, তাই না? সিভিল মাদার অফ ল টাইটেল শুট। তো এখন ওইটা করলে কি স্যার তখন এই 28 দ্বারা আছে বা যাই বলি না কেন আমরা, তামাদির বিষয়বস্তু যেগুলো আছে এগুলা কি ভেঙে চুরে একদিকে নেওয়া যায় কিনা স্যার, ওইটা আমার জানার বিষয় ছিল আর কি। প্রশ্ন বলতে এইটুকুই। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে দখলে এক ভাই থাকলো, হুম। এক ভাই থাকলো, আমার জমির দখলে এক ভাই আছে। এখন আমি 12 বছরের মধ্যে মামলা করি নাই, এরপরে জি গিয়ে আমি কি করছি? টাইটেল স্যুট করছি। জি তাহলে জি কি স্যার। হবে কিনা, এটা হলো কথা। জি এখন স্যার। প্রথমত দেখতে হবে যে বাটোয়ারার মামলার তামাদি মেয়াদ কতদিন, বলেন। এ- উম, স্যার জানেন? সরি স্যার, ওটা আমার জানা নাই। আপনারা জানেন কেউ? 60 বছর স্যার, 60 বছর। বাটোয়ারা মামলা তামাদি মেয়াদ 6 বছর। বাটোয়ারা মামলার কোনো নির্দিষ্ট সময় নাই, ওটা কিন্তু যে কোনো সময় করা যায়। সো এজন্য আমি এই জায়গা যে বাটোয়ারার মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ তার সহায় সম্পত্তি তো এখন ভাগাভাগি হয় নাই। এটা তখনই প্রযোজ্য। এই জায়গায় আমি যে মামলার কথা বলছি সেটা কিন্তু বাটোয়ারা মামলা না। এই জায়গায় যে মামলার কথা বলছি সেটা কত? সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত? 8 ও 42। জি স্যার। 8 ও 42 মানে বাটোরা টাটোরা হইয়া আমি মালিক অলরেডি হইয়ে গেছি। আর টাইটেল সুট মানে কি? আপনি তো এখনো মালিকই হন নাই, মালিক তো আর একজন। আপনার পিতার সম্পত্তি এখনো ভাগ বাটোয়ারা হয় নাই, তাহলে আপনি কেমনে দাবি করতেছেন? বুঝেন কিনা? তাহলে এই জায়গা, এই যে যে কথাগুলো, আমি অলরেডি মালিক হয়ে গেছি, আমি ক্রয় সূত্রে হোক বা উত্তরাধিকার সূত্রে হোক মালিক অলরেডি হইছি, এবং আমারে আর একজন কি করছে? বেদখল করছে। বেদখল হওয়ার 12 বছরের মধ্যে যদি আমি 8 ও 42 ধারা মামলা না করি, তাহলে আমার সত্ত্ব কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এই হলো কথা। তো আরিফুল সাহেব বুঝতে পারছেন আশা করি। জি স্যার। জি। তো এরপরেও খুব বেসিক জিনিস আমরা পড়তেছি, এগুলার অনেক নজির টজির আছে। যদি এই জিনিসেই হয়ে যেত তাহলে আর বড় বড় আইনের বই লাগতো না। অনেক কথা এগুলা নিয়ে আছে। আপাতত এতটুকুই জেনে দেখেন। আমরা চলে আসি 29 ধারা, কতিপয় আইনের ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা। কথা হলো যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে কি হবে না, এই সম্পর্কে বলেছে তামাদি আইনের কত ধারায়? 29 ধারায়। ফেরদৌস সাহেব বলেন, বিশেষ আইন কাকে বলে? বলেন বলেন, ফেরদৌস বলেন প্লিজ। হ্যাঁ, বলা যায় যে বিশেষ আইন তামাদি আইনের ক্ষেত্রে বলতে পারি যে 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 সকল তামাদি মেয়াদ ওই আইনেই উল্লেখ আছে, তামাদি আইন যে লাগে না, সেটাই কি বিশেষ আইন। বুঝছেন? এখন ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিল কতদিনের মধ্যে হবে? ওই আইনে আছে, এটা বিশেষ আইন। তারপরে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীন আপিল কোন আইনে হবে? ওই আইনের, মানে কতদিনের মধ্যে হবে? ওই আইনে আছে। এটা তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলে নাই, সো ওটাও একটা কি বিশেষ আইন। এখন ওই বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের যে বিধিবিধান আছে 1 থেকে শুরু করে যে 29 ধারা পর্যন্ত, এই বিধিবিধানগুলো প্রযোজ্য হবে কি হবে না, এ হলো কথা। উত্তর হলো হতে পারে, আবার নাও পারে। দেখেন, যে ক্ষেত্রে কোনো বিশেষ
আইন কোন মামলা আপিল বা আবেদন দায়েরের জন্য তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ উল্লেখ করেছে, সেই ক্ষেত্রে তামাদি আইনের আন্ডারলাইন করেন 3 ধারা প্রযোজ্য হবে। তার মানে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কি 3 ধারা প্রযোজ্য। 3 ধারায় কি আছে? নির্দিষ্ট মেয়াদ শেষে মামলা করলে খারিজ হবে। তাহলে বিশেষ আইনের মামলাও নির্দিষ্ট মেয়াদ শেষে করলে কি হবে? খারিজ হবে। কারণ বিশেষ আইনের ক্ষেত্রেও তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য। অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের পর মকদ্দমা আপিল বা আবেদন দায়ের করলে তামাদি আইনের 3 ধারার বিধান অনুসারে উক্ত মকদ্দমা আপিল বা আবেদন কি হবে? খারিজ হবে। এরপরে চলে আসি আমরা পরেরটা, দেখেন। কোন মামলা আপিল বা আবেদন দাখিলের জন্য বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করার উদ্দেশ্যে তামাদি আইনের আন্ডারলাইন করবেন 4 ধারা। কত ধারা? 9 থেকে 18 ধারা, 22 ধারা প্রযোজ্য হবে যে পর্যন্ত উক্ত বিশেষ আইন দ্বারা ব্যক্তভাবে বাদ দেওয়া হয় নাই। মানে বিশেষ আইনে বলা থাকবে যে তামাদি আইনের 4 ধারা প্রযোজ্য না, তাহলে 4 ধারা প্রযোজ্য না, বাট কিছু বলা না থাকলে 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য। নাই আপনাদের? আছে। 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18, তার মানে 5, 6, 7, 8 নাই, প্রযোজ্য না। 9 থেকে কত? 18 আর 22, অবশিষ্ট ধারাসমূহ প্রযোজ্য হবে। তাহলে আমরা হিসাব করে কি পাই? বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 আর কত? 22। এই ধারাগুলো ছাড়া আর অন্য কোনো ধারা প্রযোজ্য হবে। এই কারণেই বলা হয়ে থাকে যে 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। 9 থেকে 18-র মধ্যেই তো 14 ধারা পড়ে, 12 তো 9 থেকে 18-র মধ্যেই পড়ে। বুঝছেন? তো বিশেষ আইন বনাম এ হচ্ছে কথা। এটা বিস্তারিত এ জায়গা যাবো না, অনেক আলোচনা করছে, এগুলো আর না গেলাম। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে অলরেডি বুঝাই যে নারী ও শিশু যতন দমন আইনে একটা আপিলের তামাদি মেয়াদ হাইকোর্ট ডিভিশনে করতে হবে 30 দিনের মধ্যে। এখন আপনি 30 দিনের মধ্যে আপিল করতে পারেন নাই, আপনি অসুস্থ ছিলেন, পলাতক ছিলেন, যৌক্তিক কারণ ছিল। 30 দিনের মধ্যে আপিল যদি করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দিতে পারবেন? না। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। কিন্তু যদি 14 ধারায় ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে করেন, তাহলে 14 ধারায় কিন্তু বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন। পারবেন কিনা বলেন? জি। সংক্ষেপে মনে রাখুন, এখানে একটু পড়ি। এই আইনের কোন বিধান 1872 সালের চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। আন্ডারলাইন করেন। এই আইনের কোন বিধান 1872 সালের চুক্তি আইনের কত ধারা? 25 ধারা। অর্থাৎ এই তামাদি আইন চুক্তি আইনের কত ধারার ক্ষেত্রে প্রযোজ্য না? 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। চুক্তি আইনের 25 ধারা যার জানার ইচ্ছা আছে কষ্ট করে পড়ে নিয়ে, না হলে ধরেন দরকার নাই। চুক্তি আইনের কত ধারা? 25 ধারা। শেষ। এই আইনের কোন বিধান বিবাহ বিচ্ছেদ আইন অনুসারে আনিত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যে মামলাগুলো বিবাহ বিচ্ছেদ রিলেটেড আইন, এই সকল ক্ষেত্রেও তামাদি আইন প্রযোজ্য হবে না। তাহলে বিবাহ বিচ্ছেদের মামলা করার কোনো তামাদি মেয়াদ নাই। কাহিনী শুনেন। বিবাহ বিচ্ছেদের মামলা সাধারণত মুসলিম আইন অনুসারে করে হচ্ছে মহিলা। তা মহিলার কি বিবাহ বিচ্ছেদের মামলা করার তামাদি মেয়াদ আছে? না, প্রযোজ্য হবে না। তাহলে চুক্তি আইনের 25 ধারা ক্ষেত্রে প্রযোজ্য না, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কি প্রযোজ্য না। যে সকল এলাকা আন্ডারলাইন করবেন 1882 সালের সুখাধিকার আইনের আওতাভুক্ত, সে সকল এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে তামাদি আইনের 26 ও 27 ধারা এবং 2 ধারায় বর্ণিত সুখাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না। এটার অর্থ হলো, আমরা তো জানি যে 2-5-এ আছে সুখাধিকারের সংজ্ঞা, এছাড়া 26-27 ধারায় আছে সুখাধিকার। এখন সুখাধিকার সংক্রান্ত আলাদা একটা আইনই আছে 1882 সালে। তো বাংলাদেশের যে সকল এলাকায় ওই সুখাধিকারের আইন প্রযোজ্য হবে, সেই জায়গায় তামাদি আইনের সুখাধিকারের দরকার নাই। যে সকল এলাকায় 1882 সালের আইন প্রযোজ্য না, সেই সকল এলাকায় সুখাধিকার নিয়ন্ত্রিত হবে তামাদি আইন দ্বারা। বুঝেন কিনা? তাইলে আমরা মনে রাখি, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য, আর বাদ বাকিগুলো প্রযোজ্য না। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। বিবাহ বিচ্ছেদের আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। যে সকল এলাকায় সুখাধিকার 1882 সংক্রান্ত বিধান প্রযোজ্য, সেই সকল এলাকায় তামাদি আইনের 2-5, তামাদি আইনের 26-27 ধারার বিধান প্রযোজ্য হবে। এইটুক যদি মনে রাখেন, এই যে লিখিত পরীক্ষার একটা প্রশ্ন সর্বশেষবার আসছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের বিধানাবলী প্রযোজ্য কিনা আলোচনা করুন। তখন এই যে আপনি যা যা জানলেন এগুলো আলোচনা করবেন, একটা উদাহরণ দিয়ে দিবেন। যে ধরি নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা বিশেষ আইন, ওই আইনে আপিলের মেয়াদ আছে 30 দিন। কোনো ব্যক্তি যদি 30 দিনের মধ্যে আপিল করতে না পারে, তাহলে সে 5 ধারার সুবিধা পাবে না। কেন পাবে না? কারণ 29 ধারায় বলা আছে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের অমুক অমুক ধারা প্রযোজ্য, এই ধারা প্রযোজ্য।
এই তো, বুঝছেন? তো জেনে রাখা ভালো, যদি দেখেন তামাদি আইন মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাই, ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ মূল ফৌজদারি মামলা মানে হলো মূল মামলা দায়েরের ক্ষেত্রে কিন্তু তামাদি আইনের কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। আছে কি? নাই। বিগত বছর প্রশ্ন যদি পড়েন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোনো কিছুই প্রযোজ্য হবে না। চুক্তি আইন 1872 কত ধারা? 25 ধারা। তেল প্র্যাকটিসে যা আছে এগুলো সব পারবেন ইনশাল্লাহ। এই ছিল আমাদের তামাদি আইনের 29টা ধারা। এই 29টা ধারা থেকে আপনি মিনিমাম 5টা প্রশ্ন পাবেন, বেশিও পেতে পারেন। 10টার ভিতরে 5টা এখান থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে, আরো বেশিও আমি আশা করি বেশি পাবো, বাট অ্যাটলিস্ট 5টা পাওয়া যাবে। এখন আমরা কিন্তু যতগুলা বলবৎযোগ্য ধারা আছে সবগুলা কিন্তু একেবারে বিস্তারিত করছি, 2 থেকে শুরু করে 29 পর্যন্ত। বলতে পারবেন না যে স্যার অমুক ধারা বাদ দিচ্ছেন, 2 থেকে শুরু করে 29-এর মধ্যে কিন্তু কোনো ধারা বাদ নাই। এবং খুব ভালোভাবে পড়া যায়, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যাতে আমরা উত্তর করতে পারি। সো আমরা এখন সরাসরি চলে যাব পরীক্ষায়। পরীক্ষার পরে আমরা ইনশাল্লাহ পরের অংশ শুরু করব, বাট আপাতত পরীক্ষা। তামাদি আইনে যে ক্লাসটা আমরা করলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন করে প্রশ্ন আসে দয়া করে জিজ্ঞাসা করেন। কোনো প্রশ্ন আছে ধারা থেকে?